আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আরেকটা পর্বে তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। এখন আমরা আজকে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মুঘল শাসনামল নিয়ে। এই মুঘল শাসনামলটা খুবই ইন্টারেস্টিং একটা টপিক, কারণ আমরা জানি যে ভারতীয় ইতিহাসের মধ্যে মুঘল আমলটা একদম ওতপ্রোতভাবে জড়িত। জহিরুদ্দিন মোহাম্মদ বাবর, যিনি 1526 সালে পানিপথের প্রথম যুদ্ধের মাধ্যমে এই সাম্রাজ্যটা প্রতিষ্ঠা করেছিল, এবং এই মুঘল সাম্রাজ্য যাকে পরাজয়ের মাধ্যমে আমরা জানি যে প্রতিষ্ঠিত হয়েছিল, তার নাম ছিল ইব্রাহিম লোদি। তাহলে লোদি বংশের শেষ সম্রাট ইব্রাহিম লোদিকে পরাজিত করে 1526 সালে জহিরুদ্দিন মোহাম্মদ বাবর তিনি কিন্তু এই মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন। ঠিক আছে, এবং এই মুঘল সাম্রাজ্যটা শেষ হয় কার মাধ্যমে? আমরা জানি দ্বিতীয় বাহাদুর শাহ এর মাধ্যমে। যখন সিপাহী বিদ্রোহ হয়েছিল, দ্বিতীয় বাহাদুর শাহ তখন সিপাহী বিদ্রোহকে সমর্থন করেছিল, এবং এর ফলে তাকে রেঙ্গুনে নির্বাসন করা হয়, এবং এর মধ্যেই কিন্তু মুঘল সাম্রাজ্যের পতন ঘটে বা মুঘল সাম্রাজ্যের শেষ হয়। এবার আমরা একটু মুঘল সাম্রাজ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই যারা লিডার ছিল তাদের সম্পর্কে একটু জানার চেষ্টা করব। বাবর, জহিরুদ্দিন মোহাম্মদ বাবর মুঘল সাম্রাজ্যের যিনি প্রতিষ্ঠাতা ছিলেন, এই প্রতিষ্ঠাতা সম্পর্কে একটু জানতে হবে। আমরা জানি যে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন জহিরুদ্দিন মোহাম্মদ বাবর, যার নাম হচ্ছে সংক্ষিপ্ত ফর্মে আমরা বাবর নামে মনে রাখতে পারি, বাবর। তাহলে বাবর কি ছিলেন? মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন তিনি। তাহলে বাবর শব্দটা সিংহ, আবার অনেক অনেক ক্ষেত্রে বাবর সাম্রাজ্য বাঘও বোঝায়, কিন্তু আমরা আনসার আসলে সিংহটাই দেব। ভারতীয় উপমহাদেশের প্রথম কামানের ব্যবহার করে পানিপথের প্রথম যুদ্ধে 1526 সালে। তাহলে 1526 সালে ভারতীয় উপমহাদেশের প্রথম কামানের ব্যবহার করা হয়, এবং পানিপথের প্রথম যুদ্ধ হয় 1526 সালে। পানিপথের প্রথম যুদ্ধ হয় বাবর এবং ইব্রাহিম লোদির মধ্যে। এটি অবস্থিত কোথায়? এই যে পানিপথটা কোথায় অবস্থিত? এটা ভারতের হরিয়ানা রাজ্যে পানিপথ নামক স্থানে। পানিপথ কিন্তু পানিপথে যুদ্ধ এমন না, পানিপথ নামক একটা স্থান। তাহলে পানিপথ একটা স্থানের নাম। এটা কোথায় অবস্থিত? ভারতের হরিয়ানা বা হরিয়ানা রাজ্যে। বাবরের মৃত্যু হয় কবে? 1530 সালে। তাহলে 1530 সালে বাবর মারা যায়, মুঘল সাম্রাজ্যটা প্রতিষ্ঠা করে তিনি মারা যান। এবং আমরা জানি বাবরকে সমাহিত করা হয়েছে কাবুলে, এবং বাবরি মসজিদ নির্মাণ করেন সম্রাট বাবর 1527 সালে। তাই 1527 সালে এই বাবরি মসজিদটা তিনি নির্মাণ করেন। তাহলে জহিরুদ্দিন বাবর থেকে আসলে এই ধরনের কোশ্চেন আসার সম্ভাবনা অনেক অনেক বেশি। পরটাতে চলে গেলাম আমরা। নাসির উদ্দিন হুমায়ুন শাহ। হুমায়ুন শাহ বলতে আমরা হুমায়ুনকে বুঝি, তাই না? তাহলে নাসির উদ্দিন হুমায়ুন। তাহলে এই যে হুমায়ুন, যিনি বাবরের পরে ক্ষমতা এসেছিলেন, তার থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে? আমরা সবাই একটু খেয়াল করি। হুমায়ুন থেকে প্রশ্ন আসতে পারে এভাবে যে বাবরের মৃত্যুর পরে আমরা জানি যে তার জ্যেষ্ঠ যে পুত্র ছিল হুমায়ুন কিন্তু ক্ষমতায় আসে, এবং এই হুমায়ুন দিল্লির সিংহাসনে বসেন কত সালে? 1530 সালে। এবার তিনি বাংলায় প্রবেশ করেন এবং গৌর অধিকার করেন 1540 থেকে 1555। তার কিন্তু দুইটা ফ্রেজ, একটা হচ্ছে 1530 থেকে 1540 এই পর্যন্ত তিনি ক্ষমতায় ছিলেন। ঠিক আছে, তিনি 1540 থেকে 55 পর্যন্ত ক্ষমতাচ্যুত ছিলেন। 55 পর্যন্ত ক্ষমতাচ্যুত ছিলেন। আবার 1555 থেকে তিনি ক্ষমতা আবার দখল করেন 1 বছর, 1556 পর্যন্ত তিনি ক্ষমতায় ছিলেন। 1556 তিনি মারা যান। তার আমরা বলতে পারি যে এই যে বাংলার নামকরণ করে জান্নাতাবাদ করেছিলেন, তিনি ছিলেন নাসির উদ্দিন মোহাম্মদ হুমায়ুন, এবং হুমায়ুন শব্দের অর্থ হচ্ছে ভাগ্যবান। হুমায়ুন পরাজিত হয় শেরশাহর নিকট 1540 সালে, এবং গ্রন্থাগারের সিঁড়ি থেকে পড়ে তিনি মারা যান 1556 সালে। এই সেক্টরটা খুবই গুরুত্বপূর্ণ, হুমায়ুন থেকে প্রশ্ন আপনাদের আসতেই পারে। তাহলে এবার আমরা একটু দেখলাম হুমায়ুনের পরে আমরা কার কাছে যাব? হুমায়ুনের পরে আসবে হুমায়ুনের পুত্র আকবর, জালালউদ্দিন মোহাম্মদ আকবর। ঠিক আছে, কিন্তু তার আগে একটা খুবই গুরুত্বপূর্ণ ফ্রেজ পড়ে নেওয়া দরকার। সেটা হচ্ছে আমরা জানি যে সম্রাট ওই সময় ছিলেন শেরশাহ। 1539 সালে যখন হুমায়ুন চৌসারের যুদ্ধে পরাজিত হয়, এবং 1540 সালে আমরা জানি কনৌজের যুদ্ধে পরাজিত হয়, এবং 1540 সালে যখন যুদ্ধে পরাজিত হয় তখন এই শেরশাহ বা সুর সম্রাট শেরশাহ তিনি কিন্তু ক্ষমতা দখল করেছিলেন এবং দিল্লি অধিকার করেছিলেন। তিনি বাংলাদেশের সোনারগাঁও থেকে লাহোর পর্যন্ত 4830 কিলোমিটার একটা দীর্ঘ সড়ক তিনি নির্মাণ করেছিলেন, যেটার নাম হচ্ছে গ্র্যান্ড ট্রাঙ্ক সড়ক। তাহলে গ্র্যান্ড ট্রাঙ্ক সড়কটা 4830 কিলোমিটার দীর্ঘ একটা সড়ক তিনি তৈরি করেছিলেন। যা তিনি কে তৈরি করেছিলেন? আমরা জানি শেরশাহ। এই শেরশাহ কিন্তু ঘোড়ার ডাকের প্রচলন করেছিলেন। এই যে গ্র্যান্ড ট্রাঙ্ক রোড নির্মাণ করেন, ভারতবর্ষে ঘোড়ার ডাক নির্মাণ করেন। এখন ঘোড়ার ডাক কি স্যার? মানে ঘোড়া ডাকবে, এটা মূলত ঘোড়ার মাধ্যমে ডাক আদান প্রদান, চিঠি আদান প্রদান, এটা করেছিলেন তিনি। দাম নামক মুদ্রা ব্যবস্থা চালু করেছিলেন তিনি। তাহলে যদি বলা হয় ভারতবর্ষে দাম নামক মুদ্রা ব্যবস্থা কে চালু করেন? শেরশাহ চালু করেন।
দিল্লি থেকে ইংরেজদের বিতাড়িত করেছিলেন, ঠিক আছে। পাশাপাশি বাংলা থেকে পর্তুগিজের অঞ্চলটাকে তিনি সুরক্ষিত করেছিলেন। আফগান দুর্গ নির্মাণ করেছিলেন। ঢাকা যেটা কেন্দ্রীয় কারাগার নামে বর্তমানে পরিচিত, সেটা কে করেছিলেন? শের শাহ, বা যাকে আমরা সুর শাসনের শেরশাহ নামে ডাকি। এবার শেরশাহর পরে যিনি ক্ষমতায় আসবেন তিনি কিন্তু হুমায়ুন, তিনি কিন্তু আকবর না। কারণ শেরশাহর পরে 1 বছর হুমায়ুন ক্ষমতা গ্রহণ করে গিয়েছেন, এই যে 1555 থেকে 56 পর্যন্ত। আমরা জানি যে যখন 56তে গ্রন্থাগার থেকে পড়ে মারা গেল হুমায়ুন, তখন তার ছোট্ট শিশু ছেলে বলা যায় 13 বছর বয়সী আকবর কিন্তু ক্ষমতা গ্রহণ করতে হয়েছিল 1556 সালে, মাত্র 13 বছর বয়সে। তো ওই সময়টাতে মূলত বৈরাম খান তিনি কিন্তু আকবরের দায়িত্ব নেন এবং পুরো সাম্রাজ্যটা কিন্তু বৈরাম খানই মূলত নেতৃত্ব দিচ্ছিল। কারণ আকবর ওই সময়টাতে রাজ্য শাসনের মতো বয়স তার হয়ে ওঠেনি, মাত্র 13 বছর বয়স ছিল তার। তো এই 1556 সালে কিন্তু তিনি দ্বিতীয় যুদ্ধ করেছিলেন, পানিপথের দ্বিতীয় যুদ্ধ, ঠিক আছে। এটা একটু মাথায় রাখতে হবে। পানিপথের দ্বিতীয় যুদ্ধ হয় 1556 সালে। কার বিরুদ্ধে? বৈরাম খান এবং হিমুর মধ্যে এই যুদ্ধটা হয়েছিল। এবার বাংলা মুঘল শাসনের প্রতিষ্ঠাতা হচ্ছেন সম্রাট আকবর, ঠিক আছে। মুঘল সাম্রাজ্যের আমরা বলতে পারি যে মুঘল সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা, ঠিক আছে। বাংলায় মুঘল সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা এবং বাংলার প্রতিষ্ঠাতা বললে কিন্তু সম্রাট আকবর হবে। দুইটা জিনিস, ভারতবর্ষে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বাবর, আর যদি বলা হয় বাংলায় মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা তখন হবে আকবর। এবার মুঘল সাম্রাজ্যের শ্রেষ্ঠ সম্রাটটা কে ছিল? সম্রাট আকবর। সম্রাট আকবর বাংলা জয় করেছিলেন কবে? 1576 সালে। 1576 সালে সম্রাট আকবরের সহকবি ছিল আবুল ফজল। আইনি আকবরী গ্রন্থটা লিখেছিলেন তিনি, এটা নিয়ে আমরা আগেও আলোচনা করেছি। আমরা জানি মশনদারি, এই মজবদারি বলতে আমরা বুঝি যে একজনের পর আরেকজন যে ক্ষমতা ক্রমান্বয়ে চলে যাওয়া, ঠিক আছে। এই যে এটা প্রথাটা আলোচনা করেছিলেন বা সর্বপ্রথম প্রচলনটা করেছিলেন সম্রাট আকবর। বাংলা নববর্ষের প্রবর্তক ছিলেন সম্রাট আকবর। 1556 সাল থেকে তিনি বাংলা নববর্ষটা প্রচলন করেন এবং জিজিয়া কর, তীর্থ করটাকে রহিত করেছিলেন তিনি। জিজিয়া কর মানে কি? ওই সময়টাতে যারা অমুসলিম ছিল বা ভিন্ন ধর্মাবলম্বী ছিল তাদেরকে রাষ্ট্রের সুরক্ষার জন্য বা নিজের সুরক্ষার জন্য আলাদাভাবে ট্যাক্স প্রদান করতে হতো, যেটাকে আমরা জানি জিজিয়া কর নামে ডাকা হয়। এই জিজিয়া করটাকে বন্ধ করে দিয়েছিলেন সম্রাট আকবর এবং অমৃতসর স্বর্ণ মন্দির তিনি নির্মাণ করেছিলেন সম্রাট আকবর। সম্রাট আকবরের সমাধিস্থল সিকান্দ্রায় তিনি কিন্তু একটা নতুন ধর্মমত প্রচলন করেছিলেন, যেটার নাম হচ্ছে দ্বীন-এ ইলাহি। তাহলে দ্বীন-এ ইলাহি, দ্বীন-এ ইলাহিটা ধর্মমতটা তিনি প্রচলন করেছিলেন। তাহলে যদি বলা হয় দ্বীন-এ ইলাহি ধর্মমত কে প্রচলন করেন? সম্রাট আকবর। পানিপথের দ্বিতীয় যুদ্ধে 1556 সালে আকবরের সেনাপতি বৈরাম খাঁ এবং হিমুর মধ্যে যুদ্ধটা হয়েছিল, এটা যেটা আমি একটু আগে বলেছিলাম। তাহলে এটা সম্পর্কে একটু মাথায় রাখতে হবে। এই যে এটাই বললাম মাত্র, দ্বীন-এ ইলাহি ধর্মমতটা কে প্রচলন করেন? সম্রাট আকবর। সারা বাংলাদেশ, পুরো সমগ্র বঙ্গদেশটাকে সুবি বাংলা বা সুবাহি বাংলা নামের পরিচিত করেছেন সম্রাট আকবরের আমলে এবং তিনি জিজিয়া কর এবং তীর্থকরটাকে রহিত করেছিলেন। আকবর কত সালে মারা যায়? 1605 সালে তিনি মৃত্যুবরণ করেন। তাহলে আমরা বলতে পারি 1605 সালে তিনি মারা যান। 1605 সালে আকবর মারা যান। তাহলে এটা খুব ইন্টারেস্টিং একটা তথ্য। আকবর থেকে প্রশ্ন আসলে এই প্রশ্নগুলো কোনোভাবেই স্কিপ করা উচিত না। পরটাতে চলে যাই আমরা। সম্রাট জাহাঙ্গীর। বাংলার ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ আরেকজন সম্রাটের নাম হচ্ছে সম্রাট জাহাঙ্গীর। এবার একটু খেয়াল করো সবাই, সম্রাট জাহাঙ্গীর থেকে কি ধরনের প্রশ্ন তোমাদের আসতে পারে। মূলত সম্রাট জাহাঙ্গীর বাংলা জয় করলেও, আকবর বাংলা জয় করলেও কিন্তু সারা বাংলাদেশের উপরে বা সারা বাংলার উপরে ওই সময়টাতে ক্ষমতা ছিল কাদের? 12 ভূঁইয়াদের। এবং 12 ভূঁইয়াদের দমন করে সারা বাংলার উপর একচ্ছত্র মুঘল আধিপত্যটা বিরাজ করেছিল কার শাসন আমলে? সম্রাট জাহাঙ্গীরের আমলে বাংলা মুঘল শাসন সুপ্রতিষ্ঠিত হয়েছিল। তাহলে আমরা জানি যে প্রতিষ্ঠা করেন, তার আত্মজীবনীমূলক একটা গ্রন্থ আছে তুজুকি জাহাঙ্গীরি। একটা হচ্ছে তুজুকি বাবরি, বাবরেরটা, আর একটা হচ্ছে তুজুকি জাহাঙ্গীরি, এটা হচ্ছে জাহাঙ্গীরের নামা বা জাহাঙ্গীরেরটা। তাহলে জাহাঙ্গীরের সাথে নূরজাহানের বিবাহ হয় মুঘল সাম্রাজ্যের ইতিহাসে, এটা একটা গুরুত্বপূর্ণ ঘটনা। নূরজাহানের বাল্য নাম ছিল মেহেরুন্নেসা, এটা মাঝে মাঝে চলে আসে। নূরজাহানের বাল্য নাম বা ছোটবেলার নাম কি ছিল? মেহেরুন্নেসা। এবার জাহাঙ্গীর সম্পর্কে একটু বেসিক তথ্য দেখো। জাহাঙ্গীরের ডাকনাম ছিল শেখু বাবা বা শেখ বাবা বা সেলিম। নূরজাহান শব্দের অর্থ হচ্ছে জগতের আলো। এই যে মেহেরুন্নেসা, যে নূরজাহান, বাংলার সুবেদার হিসেবে নিয়োগ করেছিলেন ইসলাম খানকে, যিনি 1610 সালে ঢাকাকে জাহাঙ্গীরনগর ঘোষণা করে রাজধানী হিসাবে স্থানান্তর করেন, ঠিক আছে, সোনারগাঁ থেকে। তাহলে আমরা দেখতে পাচ্ছি রাজমহল থেকে। তাহলে তার আমলে ইসলাম খান কর্তৃক 12 ভূঁইয়াদের দমন করা হয় এবং তার আমলে ইসলাম খান কর্তৃক বাংলার রাজধানী এই যে রাজমহল থেকে ঢাকায় স্থানান্তর করা হয় 1610 সালে এবং ঢাকার নামকরণ করা হয়েছে জাহাঙ্গীরনগর। এখন ধরেন আমি হচ্ছে জাহাঙ্গীর, আমি একজনকে পাঠালাম তুমি ওই অঞ্চলটা দখল করে আসো। এখন সে আমার অধীনে দখল করতে গিয়েছে, আমার একজন সেনাপতির মতো।
তো সে তো গিয়ে তার নামে রাখবে না, অবশ্যই তার বসের নামে বা তার রাজার নামে রাখবে। ঠিক তেমনি ভাবে ইসলাম খান ইসলামনগর রাখেনি, বরং রেখেছে জাহাঙ্গীরনগর তার রাজার নামে। তাহলে তার আমলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলায় গমন করেছিল এবং নিজের নামে মুদ্রা প্রচলন করেছিলেন কে? সম্রাট জাহাঙ্গীর। এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এই তথ্যগুলা মাস্ট পরীক্ষাতে আসবে। পরেরটাতে চলে যাই, শাহজাহান, যাকে প্রিন্স অফ বিল্ডার্স নামেও কিন্তু ডাকা হয়, শাহজাহান। ওকে, এই শাহজাহান নিয়ে একটু ভালো করে পড়াশোনা করতে হবে আমাদের, কারণ শাহজাহান থেকে কম্পিটিটিভ এক্সাম গুলোতে প্রশ্ন আসে। তাহলে শাহজাহান থেকে কি ধরনের কোশ্চেন আসতে পারে সবাই একটু খেয়াল করো। শাহজাহান থেকে কি ধরনের কোশ্চেন আসে মূলত? আমরা জানি যে শাহজাহান তাকে বলা হয় প্রিন্স অফ বিল্ডার্স। কেন প্রিন্স অফ বিল্ডার্স টা বলা হয়? এই যে প্রিন্স অফ বিল্ডার্স বলার কারণ কি? কারণ সে পুরো ভারত উপমহাদেশের মধ্যে বা বিশেষ করে ভারতের মধ্যে অনেক পরিমাণে স্থাপত্য শিল্পীর তিনি কিন্তু উদাহরণ রেখেছেন, ঠিক আছে? তো সেগুলোর জন্য তাকে বলা হয় প্রিন্স অফ বিল্ডার্স। যেমন তিনি তৈরি করেছেন তাজমহল, সপ্তম আশ্চর্যের একটা আশ্চর্য তাজমহল তিনি কিন্তু তৈরি করেছেন বা নির্মাণ করেছেন তার শাসনামলে। তাহলে এই জন্য তাকে বলা হয় প্রিন্স অফ বিল্ডার্স। তোমরা দেখবা যে এই প্রিন্স অফ বিল্ডার্স যিনি ছিলেন শাহজাহান, তিনি কিন্তু প্রথম ইংরেজদের জন্য একটা বাংলায় পিপি লাই নামের একটা স্থানে বাংলায় প্রথম বাণিজ্য কুঠি স্থাপনের জন্য তিনি ক্ষমতা দিয়ে দেন। এবং শাহজাহানের উপাধি, এই উপাধিটা মূলত সম্রাট জাহাঙ্গীর দিয়েছিল, তাকে শাহজাহান উপাধি দিয়েছিল। তা আমরা যদি বলি শাহজাহান শব্দের অর্থ হচ্ছে বিশ্ব সম্রাট। ময়ূর সিংহাসনের শিল্পী ছিলেন পারস্যের বেবাদল খান। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং ইউনিক একটা তথ্য। বেবাদল খান, বেবাদল খান ময়ূর সিংহাসন তৈরি করেছিলেন। ময়ূর সিংহাসন বর্তমান রয়েছে ইরানে রয়েছে। শাহজাহানের স্ত্রীর নাম ছিল মমতাজ এবং যার মৃত্যুর কারণেই তাজমহল নির্মাণ হয়েছিল। দিল্লির লালকেল্লাও নির্মাণ করেছিলেন কে? শাহজাহান। তাহলে তাজমহলটা সম্পর্কে একটু জেনে নেই। আগ্রার যমুনা নদীর তীরে বলা হয় মাঝে মাঝে যে তাজমহলটা মূলত কোথায়? তাজমহলটা মূলত কোথায়? তাজমহলটা মূলত হচ্ছে আগ্রার যমুনা নদীর তীরে। এবার এই যে নির্মাণের সময়কাল কত? 1632 থেকে 1653 খ্রিস্টাব্দ। এবং এটা স্থপতি হচ্ছে উস্তাদ ঈশা খাঁ। যদি বলা হয় যে তাজমহলটা তৈরি করেছিল কে? ঈশা খাঁ তৈরি করেছিল 1632 থেকে 53 সময়টাতে, এবং নির্মাণ করেন 20,000 শ্রমিক 22 বছরে। তাহলে 22 বছরে এত বড় একটা প্রজেক্টের উপরে কাজ চলেছে। আর এই প্রজেক্টটা তো অবশ্যই পৃথিবীর সপ্তম আশ্চর্যের মধ্যে একটা, যেটা ছিল তাজমহল। তাহলে এটা একটু মাথায় রাখতে হবে। তাজমহল থেকে কিন্তু প্রশ্ন অবশ্যই থাকে, তাজমহল সম্পর্কে একটু ভালো করে পড়ে নেবে। এবার আওরঙ্গজেব নিয়ে আসি। আওরঙ্গজেব খুবই একজন ধার্মিক লোক ছিলেন। তিনি কিন্তু রাষ্ট্রীয় কোষাগার থেকে কোনো টাকা নিতেন না। শাহজাহানের স্ত্রী মমতাজের গর্ভের চতুর্থ পুত্র, হ্যাঁ 4টা পুত্র আছে, 4টা পুত্রের মধ্যে একজন হচ্ছে আওরঙ্গজেব, দারা, সুজা, আওরঙ্গজেব এবং মুরাদ। তাহলে এবং 2টা কন্যা হয়েছিল, জাহান আরা এবং রৌশন আরা। তাহলে আমরা জানি 4 পুত্রের মধ্যে একজনের নাম হচ্ছে আওরঙ্গজেব। তাকে জিন্দা পীর নামে ডাকা হতো। এবং আমরা জানি উত্তরাধিকার সংগ্রামের মাধ্যমে প্রতিদ্বন্দ্বী ভাইদের পরাজিত করে আলমগীর বাদশাহ গাজী উপাধি হিসেবে তিনি কি করা হয়? তাকে ভূষিত করা হয়। পাশাপাশি এই আওরঙ্গজেবের সময় বাংলায় একজন ছিলেন, বাংলায় ছিলেন শায়েস্তা খান। বাংলায় ছিলেন শায়েস্তা খান। এবং শায়েস্তা খান কিন্তু আমরা জানি লালবাগ কেল্লা তৈরি করেছিলেন, যে লালবাগ কেল্লার পূর্ব নাম ছিল আওরঙ্গাবাদ দুর্গ। তাহলে আওরঙ্গাবাদ কোথা থেকে আসলো? অবশ্যই ওই যে আওরঙ্গজেব, তার নাম অনুসারে কিন্তু এটা এসেছে। আমরা পড়বো একটু পরেই, নবাবী আমলটা পড়বো। তাহলে এটা একটু ভালো করে পড়াশোনা করতে হবে আমাদের, অবশ্যই এই বিষয়গুলো সম্পর্কে জানতে হবে এবং এগুলো থেকে প্রায় সময় প্রশ্ন আসে, এগুলো ধারাবাহিকভাবে সমাধান করে যেতে হবে। এখন মাহমুদ শাহ, আমরা জানি যে মোহাম্মদ শাহ যখন হচ্ছে ক্ষমতায় ছিলেন, মোহাম্মদ শাহের শাসন আমলে পারস্যের একজন রাজা যার নাম ছিল নাদির শাহ, নাদির শাহ, নাদির শাহ, তিনি ভারতবর্ষ আক্রমণ করেন। এবং নাদির শাহ, পারস্যের রাজা যখন নাদির শাহ আক্রমণ করেন ভারতবর্ষে, ভারত থেকে মহামূল্যবান কোহিনূর হীরা তিনি নিয়ে যান, ময়ূর সিংহাসন নিয়ে যান এবং প্রচুর ধন সম্পদ পারস্যে নিয়ে যান এই নাদির শাহ। ঠিক আছে, যে কারণে তোমরা দেখবে যে ময়ূর সিংহাসনটা বর্তমানে কোথায় আছে? পারস্য বলতে বর্তমান সময়টা যে ইরান যে অঞ্চলটা আছে ওই অঞ্চলে আছে। এবং কোহিনূর হীরাটা বর্তমানে মিউজিয়ামে আছে। ব্রিটিশরা আবার তাদের কাছ থেকে নিয়ে গেছে। তাহলে সবচেয়ে বড় চোর কে? ব্রিটিশ। ঠিক আছে, তাহলে এটা একটু মাথায় রাখতে হবে। পানিপথের যুদ্ধগুলো একটু খেয়াল করি। প্রথম যুদ্ধটা হয়েছে বাবর এবং ইব্রাহিম লোদির মধ্যে 1526 সালে। পানিপথের দ্বিতীয় যুদ্ধটা হয়েছে আরবের, আমরা জানি দুঃখিত, আকবরের সেনাপতি বৈরাম খাঁ এবং আফগান সেনাপতি হিমুর মধ্যে 1556 সালে। এবং তৃতীয় যুদ্ধটা হয়েছে আহমদ শাহ আবদালি এবং মারাঠা গোষ্ঠীর মধ্যে কত সালে? 1761 সালে। এই পানিপথের 3টা যুদ্ধ খুবই 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 গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তাহলে এতটুকু পর্যন্তই মূলত আমাদের বাংলায় আমাদের ভারতবর্ষে মুঘল সাম্রাজ্যটা ছিল। এখন আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বাংলায় মুঘল শাসন।
বা বাংলায় কিভাবে মুঘল শাসনটা বিস্তৃতি লাভ করেছে, একটু সবাই একটু খেয়াল করো। বাংলায় মুঘল শাসনটা কিভাবে বিস্তৃতি লাভ করেছে। বাংলায় মুঘল শাসন 1538 সালে স্বাধীন সুলতানি যুগের অবসান হলেও একে একে বিদেশি শক্তিগুলো সবাই বাংলাকে আক্রমণ করতে থাকে এবং ওই সময় বাংলার রাজধানীগুলা মূলত বিভিন্ন নেতার কাছে ছিল। তো যে কারণে ওই সময়টাতে নির্দিষ্ট কোনো নেতার সেখানে প্রভাব না থাকলেও 12 ভূঁইয়া সেখানে প্রচন্ড পরিমাণে ক্ষমতা ছিল ওই সময়টাতে। তো আমরা দেখতে পারি যে ওই সময়টাতে 12 ভূঁইয়া ছিল। 12 ভূঁইয়া বলতে 12 জন ভূঁইয়া বা নেতাকে বোঝানো হয়, যার মধ্যে প্রধান নেতা ছিল ঈশা খাঁ। ঈশা খাঁ এবং ঈশা খাঁর মৃত্যুর পরে নেতা হয়েছিল ঈশা খাঁর ছেলে মুসা খাঁ। আর 12 ভূঁইয়াদের চূড়ান্তভাবে দমন করে সম্রাট জাহাঙ্গীর আমলে কে দমন করেছিল? ইসলাম খান দমন করেছিল 12 ভূঁইয়াদের, এবং এই 12 ভূঁইয়ারা মূলত সুবেদার ইসলাম খানের মাধ্যমে ধ্বংস হয়। এবার আমরা একটু সুবেদারি আমলটা একটু ভালো করে পড়াশোনা করার চেষ্টা করি। সুবেদার আমল বলতে ওই সময়টাতে যারা সুবেদার ছিল, এই যে তোমরা এই পাশটা দেখতে পাচ্ছ হয়তো সুবেদার, এই সুবেদার ছিল যারা সুবেদার, এই সুবেদার গুলো কারা? যারা সম্রাট কর্তৃক নিয়ন্ত্রিত হতো বা নিয়োজিত থাকতো তারা। প্রথম যে সুবেদারের নাম আমরা পাই ইসলাম খান। এই যে সুবেদার ইসলাম খান, যিনি 1608 থেকে 1613 পর্যন্ত যিনি ক্ষমতায় ছিলেন। তাহলে এই যে সুবেদার ইসলাম খান, তার আমলে কি কি হয়েছে এবং তার আমলে খুবই উল্লেখযোগ্য যে ঘটনাগুলো সেগুলো একটু আলোচনা করব। সর্বপ্রথম ইসলাম খান কিন্তু 12 ভূঁইয়াকে দমন করেন। এই প্রশ্নটা সবার আগে আসতে পারে যে 12 ভূঁইয়াকে দমন করেছে কে? 12 ভূঁইয়াকে দমন করেছে সুবেদার ইসলাম খান। কত সালে? যখন 1608 সালে তাকে পাঠানো হয়, তখন এই 12 ভূঁইয়াকে তিনি দমন করেছেন এবং পরবর্তীতে 1610 সালে ঢাকাকে রাজধানী হিসেবে ঘোষণা করে। তাহলে যদি বলা হয় বাংলাদেশ প্রথম কার আমলে বাংলাদেশের রাজধানীটা ঢাকা হয়েছে, অথবা আমরা বলতে পারি যে রাজধানী ঢাকা হয়েছে সর্বপ্রথম কত সালে? এটা হচ্ছে 1610 সালে। তখন কিন্তু ঢাকা নাম ছিল না, তখন এটা নাম ছিল জাহাঙ্গীরনগর। তাহলে এই জাহাঙ্গীরনগর থেকে কিন্তু আমাদের কোশ্চেন আসতে পারে যে জাহাঙ্গীরনগর বা ঢাকা কত সালে প্রথম রাজধানী হয়েছে? কার আমলে হয়েছে? ইসলাম খানের আমলে হয়েছে। এবার আমরা দেখতে পেলাম যে 1610 সালে তিনি বাংলার রাজধানী ঢাকা প্রতিষ্ঠা করেন। পাশাপাশি সেটা রাজমহল আগে ছিল রাজধানী, সেটা রাজমহল থেকে স্থানান্তরিত করে ঢাকায় রাজধানীটাকে স্থানান্তরিত করা হয় এবং সম্রাটের নাম অনুকরণে এটা জাহাঙ্গীর যেহেতু ছিল ওই সময় মুঘল সম্রাট, এই জন্য তার নামকরণ করা হয় জাহাঙ্গীরনগর। আমরা ঢাকায় কিন্তু যারা ফরিদপুর বা খুলনা ওই অঞ্চলে আছি তাদের কিন্তু আমরা জানি যে ঢাকায় মুভ করার সময় দোলাই পার বা দোলাই খালকে পার করা লাগে। তাহলে এই দোলাই খালটা খনন করেছিলেন কে? এই দোলাই খালটা খনন করেছিলেন সুবেদার ইসলাম খান। আশা করছি আপনারা সবাই এটা সম্পর্কে একদমই ক্লিয়ার আছেন। এবার কাসিম খান জুইনি সম্পর্কে একটু জানি। এটাও কিন্তু ইতিহাসের পাতায় খুব অমরভাবে লেখা একটা নাম, কাসিম খান জুইনি। কি করেছিলেন তিনি? পর্তুগিজরা যখন প্রচুর পরিমাণে অত্যাচারী হয়ে উঠলো, তখন এই কাসিম খান জুইনি তাদের শায়েস্তা করেছিলেন। এবং আমরা জানি যে ওই সময়টাতে মুঘল সম্রাট ছিল শাহজাহান। তাহলে শাহজাহানের নির্দেশে মুঘলদের একজন প্রতিনিধি হিসেবে কাসিম খান জুইনি তিনি কিন্তু বাংলাদেশের এই অঞ্চলটা থেকে পর্তুগিজদের বিতাড়িত করেছিলেন। পাশাপাশি সম্রাটের আদেশে বাংলার সুবেদার পর্তুগিজদের হুগলি থেকে উচ্ছেদ করেছিলেন। তাহলে ওই সময়টাতে আমরা জানি, দেখেন 1628 থেকে 1602 মানে এই সময়কালে আপনারা দেখতে পারবেন যে প্রচুর পরিমাণে পর্তুগিজদের আধিপত্য বিস্তার হতে থাকে এবং ব্রিটিশরা কিন্তু এই সময় পর্তুগিজদের কিছুটা হলেও দমন করার চেষ্টা চালাচ্ছিল। ব্রিটিশদের সাথে মোগলদের একটা ভালো সম্পর্ক হয়, পাশাপাশি পর্তুগিজদের সম্পর্কের অবনতি হতে থাকে এবং এরই ফলে এই যে কাসিম খান জুইনি তারা কিন্তু হুগলি থেকে পর্তুগিজদেরকে উচ্ছেদ করে। এবার পরেরটাতে চলে আসি শাহ সুজা। শাহ সুজা থেকে কোশ্চেন আসে, কারণ বিখ্যাত বড় কাটরা যে মসজিদ আছে, বড় কাটরা, এই বড় কাটরা মসজিদটা তৈরি করেছিলেন যুবরাজ শাহ সুজা। তাহলে আমাদের কোশ্চেন আসতে পারে যে বড় কাটরা মসজিদ কে নির্মাণ করেছে ঢাকায়? সেটা শাহ সুজা নির্মাণ করেছে। এবং মীর জুমলা, এই মীর জুমলা কি করেছে? মীর জুমলার খুবই গুরুত্বপূর্ণ কিছু ইস্যু আছে। আমরা ঢাকাতে ঢাকা গেট নামের একটা গেট নামে চিনি, এটা কিন্তু প্রিভিয়াস ইয়ারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন এসেছিল যে ঢাকা গেট কে নির্মাণ করেছে। তাহলে ঢাকা গেটটা নির্মাণ করেছিল মীর জুমলা। এবং আমরা জানি যে তিনি আসাম যুদ্ধে কামানের ব্যবহার করেছিল, যা বর্তমানে ওসমানী উদ্যানে সংরক্ষিত আছে, এটা এখনো আছে যে কামানটা তিনি ব্যবহার করেছিলেন। তাহলে বড় কাটলা কে নির্মাণ করেছে? বড় কাটলা নির্মাণ করেছে মীর জুমলা। এই প্রশ্নটা কিন্তু আসতে পারে। দুঃখিত, বড় কাটরা নির্মাণ করেছে শাহ সুজা এবং হচ্ছে ঢাকা গেট নির্মাণ করেছিলেন কে? মীর জুমলা। এটা থেকে বারবার কিন্তু আপনারা একটু পড়ে প্র্যাকটিস করবেন। এবার আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যুটা নিয়ে একটু পড়াশোনা করব, শায়েস্তা খান। এবং শায়েস্তা খানের আমলটা আসলে খুব গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে এই শায়েস্তা খান
আওরঙ্গজেবের সময়কারে ছিল। আওরঙ্গজেব যখন ক্ষমতায় ছিল তখন এই শায়েস্তা খান তিনি ক্ষমতায় ছিলেন। শায়েস্তা খান 2 দফায় টোটাল 22 বছর তিনি কিন্তু চট্টগ্রাম এবং সন্দ্বীপ দখল করে এই অঞ্চলটাতে তিনি শাসন করেছিলেন, এবং পাশাপাশি তিনি ঢাকায়ও কিন্তু তিনি শাসন অবস্থায় তার ছিল। যেমন আমরা জানি যে ঢাকায় লালবাগ কেল্লা, এই লালবাগ কেল্লাটা কিন্তু তার আমলেই কিন্তু মূলত চালু হয় বা তার আমলেই কাজ করা শুরু হয়, সেটার স্থাপত্য শিল্পীটা শুরু হয়। যেমন এই বাংলার অঞ্চলটাতে সবচেয়ে বেশি যাদের আমরা জানি সবচেয়ে বেশি যাদের অবদান আছে, যারা এই অঞ্চলের স্থাপত্য শিল্পীগুলোকে অনেক বেশি বৃদ্ধি করেছে, তার মধ্যে অন্যতম নাম হচ্ছে শায়েস্তা খান। যেমন আমরা জানি তিনি চট্টগ্রামের নাম দিয়েছেন ইসলামাবাদ, এবং তিনি মুঘল সাম্রাজ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ সুবেদারদের মধ্যে তার যুগটাকে বলা হয় স্বর্ণযুগ। কেন স্বর্ণযুগ বলা হচ্ছে? প্রথমত তার সময়ে আর্থসামাজিক যে উন্নয়ন ছিল সেটা ছিল ব্যাপক, বিশেষ করে সবকিছুর দ্রব্যের দাম ছিল খুবই নাগালের মধ্যে, এবং তার সময় যে বড় বড় কীর্তিগুলো পাওয়া যায়, যেমন ঢাকার চকবাজারের ছোট কাটরা, লালবাগ কেল্লা, চক মসজিদ, তারপর 7 গম্বুজ মসজিদ। এটা কিন্তু 7 না, 7, একটা হচ্ছে 7 গম্বুজ, একটা হচ্ছে 7 গম্বুজ। তাহলে 7 গম্বুজ মসজিদ কে নির্মাণ করেছে? সুবেদার শায়েস্তা খান। তাহলে আশা করি এই যে সুবেদারি যে আমলগুলো এবং তারা যে যে জিনিসগুলো নির্মাণ করে গিয়েছেন, এগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আসলে তোমার একটাও মিস হবে না ইনশাআল্লাহ। এবার আমরা একটু নিচের দিকে চলে যাই। এবার একটু খেয়াল করলেই দেখবে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ নবাবী আমল, এই নবাবী আমল থেকে প্রত্যেকটা কম্পিটিটিভ এক্সামের প্রশ্ন থাকে, ঠিক আছে? তাহলে নবাবী আমল থেকে কি ধরনের কোশ্চেন থাকতে পারে? আমরা মুর্শিদ কুলি খান, আলীবর্দী, সিরাজউদ্দৌলা এই নামগুলো কিন্তু শুনেছি। আজকে সেগুলো সম্পর্কে একটু বিস্তারিত জানার চেষ্টা করব। সবাই একটু মনোযোগ দিয়ে খেয়াল করো যে নবাব মুর্শিদ কুলি খান তিনি ছিলেন বাংলার নবাবী শাসনের প্রতিষ্ঠাতা বলা চলে, অর্থাৎ বাংলায় যে নবাবী শাসন আমল শুরু হয়েছে, তো এই সুবেদারি আমল শেষ হওয়ার পরেই কিন্তু নবাবী আমলটা শুরু হয়। এই মুর্শিদ কুলি খানের সময় থেকে বাংলার সুবা স্বাধীন হয়ে পড়ে এবং নবাব মুর্শিদ কুলি খান প্রথম স্বাধীন নবাব হিসেবে নিযুক্ত হন। এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, এটা কিন্তু আসতে পারে, আমি স্টার মার্ক দিয়ে দিচ্ছি যে সর্বপ্রথম বাংলার স্বাধীন নবাবকে মুর্শিদ কুলি খান। এই নবাব মুর্শিদ কুলি খান বাংলার রাজধানী ঢাকা থেকে পরবর্তীতে নিয়ে যান মুর্শিদাবাদ অঞ্চলে। মুর্শিদাবাদ, তাহলে যদি বলা হয় বাংলার রাজধানী ঢাকা থেকে মুর্শিদাবাদে কে নিয়ে যান নবাব মুর্শিদ কুলি খান। এই ঢাকা কিন্তু টোটাল 5 বার রাজধানী হয়েছে। সর্বপ্রথম ইসলাম খাঁ যখন সুবেদার ছিলেন তখন তিনি 1610 সালে রাজধানী করেন। পরবর্তীতে আমরা জানি যে 1660 সালে মীর জুমলা আবার এটাকে রাজধানী করেন। পরবর্তীতে আমরা দেখেছি যে 1905 সালে বঙ্গভঙ্গ, 1947 সালে দেশভাগ এবং 1971 সালে মুক্তিযুদ্ধের সময় টোটাল 5 বার ঢাকা বাংলাদেশের রাজধানী হয়েছে। তো বাংলার রাজধানী হয়েছে মোটমাট, আর বাংলাদেশের রাজধানী হয়েছে একবার 1971 সালে। তাহলে এই মুর্শিদ কুলি খান বাংলার প্রথম নবাব, এটা আমরা একটু মাথায় রাখবো, এবং তিনি রাজধানীটা ঢাকা থেকে কোথায় নিয়ে যান? মুর্শিদাবাদে নিয়ে যান। এবার আরো একজন খুবই গুরুত্বপূর্ণ নবাব সম্পর্কে একটু জানার চেষ্টা করি, নবাব আলীবর্দী খান। এই নবাব আলীবর্দী খানের পুরোটা শাসন আমলে তিনি কিন্তু বিদ্রোহ ঠেকিয়েছিলেন, এবং ওই সময়টাতে একজন খুবই দুর্ধর্ষ আমরা জানি বর্গী নামে আমরা তাদেরকে চিনতাম, যে লুটোতরাজ করতো তারা, এই বর্গীদেরকে তিনি কিন্তু এই বর্গীদের আটক বা তাদের যে হত্যাগুলো ছিল বা তাদের যে আক্রমণগুলো ছিল সেগুলো থেকে বাঁচিয়েছেন বাংলা, বিহার এবং উড়িষ্যার মানুষকে। তাহলে এটা একটু মাথায় রাখতে হবে। আলীবর্দী খান মারাঠাদের সাথে পরবর্তীতে চুক্তি করেন এবং বাংলাকে মারাঠাদের আক্রমণের হাত থেকে রক্ষা করেছিলেন তিনি। তারপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অংশ নিয়ে আলোচনা করব, যেটা থেকে প্রশ্নটা আসে, প্রায় সময় আসে, সেটা হচ্ছে নবাব সিরাজউদ্দৌলা। এই বাংলার স্বাধীনতার সূর্য নবাব সিরাজউদ্দৌলার মাধ্যমে কিন্তু অস্তমিত হয়েছিল, যেটা এখনো আর উঠতে পারেনি। সত্যি কথা, এখনো উঠতে পারেনি। এখনো পলিটিক্যাল ক্রাইসিস কিন্তু এই বাংলায় চলছেই। এক এক দেশের আধিপত্য বা আমরা জানি যে ইনফ্লুয়েন্স কিন্তু আমাদের মধ্যে থেকেই গেছে। তো সর্বশেষ নবাব সিরাজউদ্দৌলা, যিনি ছিল আলীবর্দী খানের, আমরা জানি যে একটা ছেলের সন্তান ছিল না, আমরা জানি আলীবর্দী খানের কোনো পুত্র সন্তান ছিল না বা কোনো ছেলে ছিল না, তো সেই হিসেবে তার মেয়ের পুত্র অর্থাৎ নাতি সিরাজউদ্দৌলাকে তিনি কিন্তু ক্ষমতায় বা সিংহাসনে বসিয়েছিলেন। তো বাংলার শেষ স্বাধীন নবাব হিসেবে আমরা তাকে ধরতে পারি নবাব সিরাজউদ্দৌলা, যিনি 1756 সালের 10 এপ্রিল তিনি কিন্তু
সিংহাসন গ্রহণ করেন বা সিংহাসনে আরোহণ করেন। তাহলে 1756 সালের 10 এপ্রিলে ক্ষমতা নেওয়া একজন লোক, আমরা জানি 1757 সালে কিন্তু ক্ষমতাটা থেকে পড়ে যায় এবং তাকে নির্মমভাবে হত্যা করেছিলেন মোহাম্মদী বেগ। তাহলে এটা একটু মাথায় রাখতে হবে। ইংরেজদের বিরুদ্ধে অভিযানগুলো একটু মাথায় রাখতে হবে যে ইংরেজদের বিরুদ্ধে যে অভিযানগুলো নবাব ওই সময়টাতে করেছিল, যেমন সিরাজউদ্দৌলা কলকাতার ইংরেজের যে ফোর্ট উইলিয়াম দুর্গটা যখন দখল করে নেয়, ফোর্ট উইলিয়াম দুর্গ, তো এটা দুর্গটা দখল করার পরে তিনি কলকাতা অধিকার করে এবং নিজের মায়ের নাম অনুসরণে ওই সময়টা তার নাম রেখেছিলেন আলীনগর। তাহলে যদি বলা হয় কলকাতার নাম আলীনগর রেখেছিলেন কে, সেটা হবে সিরাজউদ্দৌলা। তাহলে এটা আশা করি পারবো। অন্ধকূপ হত্যা কাহিনী সম্পর্কে একটু জেনে নিই আমরা। এই অন্ধকূপ হত্যা কাহিনী মানে কি? এটা যদি হলওয়েল কর্তৃক রচিত একটা হত্যা কাহিনী ছিল। আমরা জানি যে যখন নবাব কলকাতা অভিযান চলায়, হলওয়েল সহ কর্তৃপক্ষ ইংরেজি যারা ওই সময় কর্মচারী ছিল, তারা ফোর্ট উইলিয়াম দুর্গে বা ফোর্ট উইলিয়ামে প্রচুর পরিমাণে বন্দী ছিল ওই সময়টাতে, এবং এই বন্দীরাই পরবর্তীতে 123 জনের মতো বন্দী যারা মানে ওই সময় ছিল, তারা মৃত্যুবরণ করার একটা দাবি তোলে। সত্যিকার অর্থে সেটাকে অন্ধকূপ হত্যাকাণ্ড চালিয়ে ওই সময় ইংরেজরা তাদের মধ্যে একটা সেন্টিমেন্ট বিল্ড আপ করার চেষ্টা করেছিল, যেটা সেন্টিমেন্টটা কাজে লাগেই পরবর্তীতে সিরাজের বিরুদ্ধে ইংরেজ বাহিনীকে তারা লেলিয়ে দেয়। তাহলে এটা একটু মাথায় রাখবে। এই অন্ধকূপ হত্যাকাণ্ডটা থেকেও কিন্তু প্রশ্ন আসলেও আসতে পারে। আমরা একটু পলাশির যুদ্ধটার দিকে চলে যাই, কারণ পলাশির যুদ্ধটা এই সেক্টরের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা কন্টেন্ট। পলাশির যুদ্ধটা কি হয়েছিল আমরা এটা ছোটবেলা থেকে পড়ছি, এবং পলাশির যুদ্ধ থেকে নতুন করে বলার বা বোঝার কোনো কিছুই নেই। পলাশির যুদ্ধ কত সালে হয়েছিল? 1757 সালের 23 জুন, যার মাধ্যমে কিন্তু এই বাংলার নবাবী আমলের পতন হয়, পাশাপাশি বাংলার শেষ স্বাধীন নবাব অর্থাৎ সিরাজউদ্দৌলার পতন হয় তার কাছের একজন লোক মোহাম্মদী বেগের হাতে। তো এটা তোমরা পড়েছো ইন্টারে, এই বিষয়টা সম্পর্কে কিন্তু অনেক পড়াশোনা হয়েছে। সিরাজউদ্দৌলা নাটকে এটা বিস্তারিত পড়াশোনা হয়েছে। তারপরেও মীর জাফর, জগৎ শেঠ, রায়দুল্লভ যারা ছিল, ইয়ার লতিফ সহ যারা এখানে সিরাজউদ্দৌলার বিশ্বস্ততার ফয়দা লুটে তাকেই বিশ্বাসঘাতকতা করে এই স্বাধীনতার সূর্যটাকে অস্তমিত করেছিল। তাহলে এটা সম্পর্কে বিস্তারিত বলার কিছু নেই। পলাশির যুদ্ধ আমরা সবাই জানি, এবং এই তারিখটা আশা করি কোনো তারিখ মনে না থাকলেও এই সিরাজউদ্দৌলা কত সালে পতন হয়েছে এটা সবারই মনে আছে। 23 জুন 1757 সালে এই পলাশির যুদ্ধ হয়েছিল এবং পরবর্তীতে তিনি মৃত্যুবরণ করেন। এটার পরে নবাবী আমলের শেষের দিকে আমার কাছে মনে হয় যে মীর কাসেমকে কিন্তু নবাবী আমলের মধ্যে রাখা উচিত ছিল। যাই হোক, কিন্তু মীর কাসেম একজন ওই সময়টাতে যখন সিরাজউদ্দৌলার পতন হয়ে যায়, অর্থাৎ ক্ষমতায় চলে আসে মীর জাফরের সাথেও কিন্তু ইংরেজদের অনেক ধরনের টানাপোড়েন শুরু হয়ে যায়। পরবর্তীতে তারা ক্ষমতায় বসায় মীর কাসেমকে, কিন্তু মীর কাসেম ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, যেটা ইতিহাসে বক্সারের যুদ্ধ নামে পরিচিত। তাহলে এই বক্সারের যুদ্ধ সম্পর্কে একটু জানতে হবে। বক্সারের যুদ্ধটা কবে হয়েছিল এবং কোথায় হয়েছিল? তাহলে বক্সারের যুদ্ধের পরবর্তীতেই কিন্তু আমরা জানি যে পুরো মোগল সাম্রাজ্য, নবাবী, সুবেদারি বা এই অঞ্চলের মানুষের ক্ষমতাটাকে একদম রদ করে দেওয়া হয় এবং ইংরেজরা একদম প্রত্যক্ষভাবে তাদের শাসন ব্যবস্থাটাকে কায়েম করতে থাকে। তাহলে আমরা দেখতে পারি যে 1764 সালে যখন ইংরেজ বাহিনীদের বিরুদ্ধে এই বক্সারের যুদ্ধটা হয়েছে, তখন মীর কাসেম তার নেতৃত্বাধীন মিত্রবাহিনী নিয়ে ইংরেজদের সাথে যুদ্ধ শুরু করে, কিন্তু দুর্ভাগ্যবশত ওই সময়টাতে তারা শোচনীয়ভাবে পরাজিত হয়, এবং যে কারণে 1765 থেকে বা 1764 পরবর্তী সময় থেকে 64-65 সময় থেকে ক্ষমতায় চলে আছে কারা? ইংরেজরা ক্ষমতায় চলে আসে। ইংরেজরা সরাসরি তখন ক্ষমতায় আসেনি, বরং ওই সময়টাতে ক্ষমতা ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে। ঠিক আছে, প্রথমে তারা কোম্পানিকে নিয়ে আসে, কোম্পানি দিয়ে ক্ষমতাটা চালাতে থাকে, এবং আস্তে আস্তে তারা যখন তাদের সৈন্য সামঞ্জস্য নিয়ে পুরো ভারতবর্ষটাকে ঘেরাও করে ফেলেছে, বা ভারতবর্ষের প্রত্যেকটা জায়গায় তারা স্টেবল, ওইটার পরেই কিন্তু তারা নিজেদের আত্মপ্রকাশ ঘটিয়েছে এবং রানীর শাসনামলটা শুরু করেছে সিপাহী বিদ্রোহের পরে। ওকে, আশা করছি এতটুকু পর্যন্ত একদমই ক্লিয়ার। আমাদের প্রিভিয়াসের বা বক্সারের যুদ্ধের অংশটুকু মোটামুটি এগুলোই পড়তে হবে। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ইস্যু নিয়ে একটু আলোচনা করব, সেটা হচ্ছে উপমহাদেশের জাগরণ, বিদ্রোহ, অর্থাৎ এই উপমহাদেশে ইংরেজি বিরোধে কতগুলা আমাদের জাগরণ হয়েছে বা কতগুলা বিপ্লব হয়েছে, বিদ্রোহ হয়েছে, এই টপিকগুলো থেকেই প্রশ্ন অবশ্যই তোমাদের থাকবে। তাহলে একটু খেয়াল করো যে ইংরেজদের বিরুদ্ধে, যে শাসন ব্যবস্থার বিরুদ্ধে আমাদের যেই বিখ্যাত কতগুলো বিদ্রোহ হয়েছে, সেই বিদ্রোহের মধ্যে কি কি গুরুত্বপূর্ণ আছে, যেমন ফকির আন্দোলন আছে, তারপরে আলীগড় আন্দোলন আছে, দুদুমিয়ার আন্দোলন আছে, নীল বিদ্রোহ, তারপর তিতুমিরের আন্দোলন, সিপাহী বিদ্রোহ আছে, ফরাইজি আন্দোলন আছে, চাকমা বিদ্রোহ আছে। এই সবগুলোর কিন্তু মূল কারণ বা যোগসূত্র এক জায়গাতেই ইংরেজের বিরুদ্ধে এই আন্দোলনগুলো হয়েছিল।
এখন ইংরেজদের বিরুদ্ধে যে আন্দোলনগুলো হয়েছিল সেগুলোর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রথম থেকে যদি আমরা শুরু করি ফকির আন্দোলন বা ফকির সন্ন্যাসী আন্দোলন হিসেবে এটাকে ধরা হয়। ফকির সন্ন্যাসী আন্দোলনটা মূলত কি? ফকির সন্ন্যাসী আন্দোলন বলতে এই সময়টাতে যখন ইংরেজদের প্রচন্ড পরিমাণে চাপ এবং পারিপার্শ্বিক তাদের সংস্কৃতি বা তাদের যে দেওয়া যে আইন এগুলা ভারতবর্ষের উপরে প্রচুর পরিমাণে যখন লাগু হতে থাকে, ইস্ট ইন্ডিয়া ক্ষমতার পরে এই ফকির বিদ্রোহী আন্দোলনটা সর্বপ্রথম তিনি কিন্তু এটা প্রতিষ্ঠিত হয়। এবং এই বিদ্রোহী আন্দোলনে আমরা জানি যে ফকির বিদ্রোহী নামেও পরিচিত। মূলত ফকিরদের অবাধে চলাচলের বাধা দেওয়া, তারপর হচ্ছে বেআইনি বিভিন্ন ধরনের নতুন নতুন আইন তারা তৈরি করা, এগুলোর কারণেই একটা অসন্তুষ্টির শিকার হয়ে যায় ফকির যারা সন্ন্যাসী ছিল তারা, এবং এটার ফলে কিন্তু এই বিশাল একটা আন্দোলনের সৃষ্টিপাত বা সূত্রপাত হয়। এবং আমাদের একটা মাথায় রাখতে হবে এই ফকির আন্দোলনের মূল নেতা কে ছিল? নেতা ছিল মজনু শাহ। মজনু শাহ, এই প্রশ্নটা বারবার আসে, এটা খুব স্টার মার্ক দিয়ে দিচ্ছি। যদি বলা হয় ফকির আন্দোলনে বা ফকির সন্ন্যাসী বিদ্রোহের মূল কারিগর কে ছিল? মজনু শাহ, এটা একটু মাথায় রাখতে হবে। এবার আসি আলীগড় আন্দোলনে। 1857 সালে যখন স্বাধীনতা সংগ্রামের জন্য যখন 1857 সালে যখন আমরা জানি যে সিপাহী বিদ্রোহটা হলো এবং পাশাপাশি এই সময়টাতে একটা স্বাধীনতা কেন্দ্রিক একটা আন্দোলন শুরু হলো, এটার জন্য মুসলমানদেরকে দায়ী করেছিল কারা? ব্রিটিশরা। এবং আমরা জানি যে ইংরেজদের অত্যাচারের শিকারিত হয় যারা শিকার হয় এই মানুষগুলোর জন্যই আলীগড় আন্দোলনটা মূলত শুরু হয়েছে। এবং যখন আমাদের আলীগড় আন্দোলনটা হয় এটা মূলত হিন্দু শিক্ষা বা হিন্দুদের নতুন করে শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা এবং তাদের যতগুলো সামাজিক, রাজনৈতিক এবং সাংস্কৃতিক যতগুলো ক্ষেত্র আছে সেগুলোকে পুনরায় ডেভেলপমেন্ট করার জন্য বা এগুলোর বিরুদ্ধে অনেক কথা হয়েছে। তাহলে আলীগড় আন্দোলনটা সম্পর্কে একটু ভালো করে পড়ে নিবে। আলীগড় আন্দোলন থেকে তোমাদের যদি কোশ্চেন আসে তাহলে 2-3টা সেক্টর থেকে কোশ্চেন আসতে পারে, যে আলীগড় বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক এবং হচ্ছে তোমার হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কয়েকটা নাম আমি তোমাদেরকে একটু মেনশন করে দিই। এই ব্রিটিশ বিরোধী যে সেক্টরগুলো আছে, যেমন উত্তরপ্রদেশের সৈয়দ আহমদ, এই সৈয়দ আহমদ নামটা আলীগড় যে আন্দোলন আছে আলীগড় আন্দোলনের সাথে খুবই খুবই গুরুত্বপূর্ণ। সৈয়দ আহমদ, এই সৈয়দ আহমদ উত্তরপ্রদেশের আলীগড় বিশ্ববিদ্যালয়ের আন্দোলনটা গড়ে তুলেছিলেন, এটাই কিন্তু আলীগড় আন্দোলন নামে পরিচিতি লাভ পায়। তাহলে যদি এমসিকিউ এইভাবে কোশ্চেন করে যে আলীগড় আন্দোলন কোথায় সূত্রপাত হয়, এটা আলীগড় বিশ্ববিদ্যালয় হয়েছিল। কে তৈরি করেছিল বা কে এটা সূত্রপাত করেন? সৈয়দ আহমদ। এটা কিন্তু একটু মাথায় রাখতে হবে। প্রত্যেকটা টপিক টু টপিক ধরে ধরে ইনশাল্লাহ এই টপিকগুলো একটু ভালো করে পড়লেই তোমাদের একটা ভালো ফলাফল আসবে ইনশাল্লাহ। তিতুমিরের বাঁশের কেল্লা আমরা কে না শুনেছি, তাই না? এই তিতুমির মূলত ছিলেন একজন লাঠিয়াল, ঠিক আছে, যার প্রকৃত নাম ছিল সৈয়দ মীর নিসার আলী। এই সৈয়দ মীর নিসার আলী তিতুমিরের ওই সময়টাতে তিনি ব্রিটিশ বিরোধী যে আন্দোলন গড়ে তুলেছিলেন সেটাই কিন্তু তিতুমিরের আন্দোলন নামে পৃথিবীর ইতিহাসে অনেক বেশি সমাদৃত। আমরা দেখতে পারি তিতুমিরের প্রকৃত নাম কি ছিল? তার প্রকৃত নাম ছিল সৈয়দ মীর নিসার আলী। এটা কিন্তু বারবার অনেক প্রশ্ন এসছে। তিতুমিরের বাঁশের কেল্লা নির্মাণ করেছিল নারিকেল বাড়িয়াতে, এবং এটা আমরা জানি যে নারিকেল বাড়িয়ার যে বাঁশের কেল্লা ছিল এটা কত সালে ধ্বংস হয়েছিল? 1831 সালে। এবং এই 1831 সালেই কিন্তু তিতুমির মৃত্যুবরণ করে বা শাহাদাত বরণ করেন। তাহলে যদি এভাবে কোশ্চেন করা হয় যে ইংরেজদের বিরুদ্ধে প্রথম অস্ত্র তুলে নিয়েছিল কে? তিতুমির। কিন্তু যদি বলা হয় ইংরেজদের বিরুদ্ধে প্রথম বিপ্লব বা বিদ্রোহ কোনটা, সেটা কিন্তু ফকির সন্ন্যাসী বিদ্রোহ, ঠিক আছে। তারপরে তিতুমিরের প্রধান সহকারী ছিলেন গোলাম মাসুম, এবং বাঁশের কেল্লা নির্মাণ হয় গোলাম মাসুম এবং তার পরিকল্পনায় কিন্তু এই বাঁশের কেল্লা নির্মাণ হয়েছিল। সত্যিকার অর্থে ওই সময়ে মানে ইংরেজ বিরোধী যারাই নেতৃত্ব দিচ্ছিল তাদের কাছে কিন্তু তেমন পরিমাণে বা খুব ভালো পরিমাণে রসদ বা গোলা বারুদ বা তেমন কিছুই ছিল না। তাদের মানসিক বা মনোভাব থেকেই তারা কিন্তু গর্জে উঠেছিল, এবং সর্বশেষ এই যে তিতুমির আন্দোলন থেকে কিন্তু ভারতীয়রা শিক্ষা পেয়েছে যে যা কিছু আছে সেটা দিয়ে তারা লড়াই সংগ্রামটা চালিয়ে যাচ্ছে। এবার পরে আমরা আরো একটু সামনের দিকে যাই, আমরা কোন অংশটা সম্পর্কে জানবো? এবার আমরা জানবো ফরাইজি আন্দোলন সম্পর্কে। ফরাইজি আন্দোলন, ফরাইজি আন্দোলন, ফরাইজি আন্দোলন মূলত একটা সাংস্কৃতিক আন্দোলন। সাংস্কৃতিক আন্দোলন, সাংস্কৃতিক আন্দোলন। এই সাংস্কৃতিক আন্দোলনের নেতা ছিল হাজী শরীয়তুল্লাহ। এটা কিন্তু একটু মাথায় রাখতে হবে। ফরাইজি আন্দোলনের নেতা কে ছিল? হাজী শরীয়তুল্লাহ। হাজী শরীয়তুল্লাহ,
হাজী শরীয়তুল্লাহ। এই হাজী শরীয়তুল্লাহ বর্তমান সময়ে যেটা বাংলাদেশের শরীয়তপুর যে জেলা আছে, সেই শরীয়তপুর জেলাতে কিন্তু জন্মগ্রহণ করেছিলেন এই বিখ্যাত সাধক হাজী শরীয়তুল্লাহ। তো ওই সময়টাতে যে বাংলাদেশের বা বাংলার যে মুসলিমরা আছে তারা কিন্তু অনেক ধরনের কুসংস্কার, অনেক ধরনের নেগেটিভিটির মধ্যে জড়িয়ে পড়ে, যে কারণে এই হাজী শরীয়তুল্লাহর নেতৃত্বে ফরাইজি আন্দোলন হয়েছিল। ফরাইজির মাধ্যম হচ্ছে, ফরাইজের মধ্যে ফরজ আছে, ফরজ শব্দটা অর্থাৎ ফরজের পালনের যেই উদ্দেশ্যগুলা সেগুলো একটু মাথায় রাখতে হবে। তো ফরাইজি আন্দোলনগুলার জন্য প্রথম যে নামটা আমরা সামনে পাবো সেটা হচ্ছে হাজী শরীয়তুল্লাহ। তাহলে তিনি বলেছেন তিনি তাদেরকে ফরজ অর্থাৎ আবশ্যক কর্তব্য পালন করার তাগিদ দেন, যেন তারা ফরজ কাজে আরো বেশি উৎসাহী হয়ে ওঠে। এবং শরীয়তুল্লাহর মৃত্যুর পর তার একমাত্র পুত্র মহসিন উদ্দিন উর্ফে দুদু মিয়া তার এই ফরাইজি আন্দোলনটাকে রাজনৈতিক আন্দোলনে নিয়ে যান। ঠিক আছে, তাহলে আমরা যদি আন্দোলনের কথা বলি, এই ফরাইজি আন্দোলনটা খুবই গুরুত্বপূর্ণ, এটা বারবার করে আমাদের রিভিশনের মধ্যে রাখতে হবে। তারপরটাতে চলে যাই নীল বিদ্রোহ। নীল বিদ্রোহটা হয়েছিল বাংলার বিভিন্ন অঞ্চল জুড়ে, যখন নীল চাষীকে কেন্দ্র করে বাংলার সমগ্র ভারতবর্ষ নীল কর যারা দেয়, অর্থাৎ নীলের উপরে কর দেয় যারা, নীল প্লাস কর, নীল করের বিরুদ্ধে যে আন্দোলন সংগঠিত হয়েছিল সেটাই কিন্তু নীল বিদ্রোহ। আমরা জানি যে কলোনিয়ালাইজেশন বা যখন আমাদের সাম্রাজ্যবাদ শুরু হলো, সাম্রাজ্যবাদ কারা করলো? ব্রিটিশরা সকল এলাকায় সাম্রাজ্য তৈরি করলো। তখন তারা কি করলো, যে যে এলাকাতে চিপ লেবার পাওয়া যায় এবং যেখানকার মাটি খুব ভালো, সেখান থেকে তারা রসদ আনা শুরু করলো কম দামে। হ্যাঁ, বিশেষ করে আমরা দেখতে পাই যেমন আমরা ভারতীয় উপমহাদেশ, এখানে খুবই কম দামে লেবার পাওয়া যেত। পাশাপাশি এই অঞ্চলে মাটিগুলো ছিল খুবই সমৃদ্ধ, যে কারণে তারা এই অঞ্চলটাকে বেছে নেয় এবং এই অঞ্চলেই তারা প্রথমত সেখান থেকে রসদ সামগ্রীও তারা তুলে নেয় এবং সেখানে আবার উল্টো করও তারা তুলে নেয়, অর্থাৎ দুই দিক থেকে তাদের লাভ ছিল। তো এটার বিরুদ্ধে কিন্তু কারা সর্বপ্রথম আওয়াজ তুলে? নীলকরদের মধ্যে, নীলকরদের যারা চাষিরা ছিল তারাই কিন্তু নীলকরের বিরুদ্ধে তারা আওয়াজ তুলে, যেটা ইতিহাসে নীল বিদ্রোহ নামে পরিচিত। কত সালে হয়েছিল? 1859 থেকে 60 সাল। এই সময়টাতে বিদ্রোহটা একদম সশস্ত্র বিদ্রোহতে রূপদান করেছিল। আর 1860 সালে ইংরেজ সরকার নীল কমিশন গঠন করে। এই কমিশনের ভিত্তিতে 1800 সাল, পরবর্তীতে অনেকে বলে 1862, এটার মাধ্যমে আমরা জানি যে নীল বিদ্রোহের অবসান ঘটেছিল। তাহলে এটা একটু মাথায় রাখতে হবে। নীল বিদ্রোহ কেন্দ্রিক একটা খুবই গুরুত্বপূর্ণ একটা নাটক আছে, এই নাটকটার নাম সবাই একটু মাথায় রাখবেন। নীল বিদ্রোহ কেন্দ্রিক একটা নাটক, যেটার নাম হচ্ছে নীল দর্পণ। নীল দর্পণ। এবং এই নীল দর্পণ কে করেছে? দীনবন্ধু মিত্র। দীনবন্ধু মিত্র। দীনবন্ধু মিত্র, অনেকে আবার তিন বন্ধু মিত্র দিয়ে দিবে, তিন বন্ধু মিত্র না, এটা হচ্ছে দীনবন্ধু মিত্র। তাহলে এটা একটু শর্টলি আমি একটু যদি বলি, নীল বিদ্রোহ যেটা সমগ্র ভারতবর্ষে নীল চাষীদের একটা বিদ্রোহ, যেটা কত সালে হয়েছিল? 1859 থেকে 60 সাল পর্যন্ত। এবং পরবর্তীতে নীলকে নিয়ে একটা কমিশন গঠন করে ইংরেজরা, যার ফলশ্রুতিতে এই বিদ্রোহটা শেষ হয়েছিল। এই বিদ্রোহকে কেন্দ্র করে দীনবন্ধু মিত্র, যে দীনবন্ধু মিত্র ছিলেন, তিনি একটা খুবই গুরুত্বপূর্ণ একটা নাটক রচনা করেছেন, যেটা কিন্তু পরীক্ষাতে আসে, যে দীনবন্ধু মিত্রের নাটক কোনটা? সেটা হচ্ছে নীল দর্পণ। আশা করছি আপনারা সবাই এটা সম্পর্কে একদমই ক্লিয়ার। ইতিহাসের আরো একটা খুবই গুরুত্বপূর্ণ অংশ নিয়ে একটু আলোচনা করব, সেটা হচ্ছে সিপাহী বিদ্রোহ। এই সিপাহী বিদ্রোহটা কিন্তু প্রায় সময় পরীক্ষাতে আসে, সিপাহী বিদ্রোহ। তাহলে সিপাহী বিদ্রোহটা মূলত কি এবং কোথা থেকে এগুলা কন্ডাক্ট করা হয়েছে একটু খেয়াল করেন। এই সিপাহী বিদ্রোহটা প্রথম সংগঠিত হয়েছে 1857 সালে ফেব্রুয়ারি মাসে। কোথায়? আমরা জানি যে ওই সময়টাতে কানপুর অঞ্চলে একটা মিলিটারি বেস ছিল, বা একটা আমরা বলতে পারি একটা ব্যারাক ছিল, সেনা ব্যারাক। তাহলে এটার মধ্যে প্রথম 1857 সালে এটা আমাদের সিপাহী যে বিদ্রোহ ছিল সেটা সংগঠিত হয়। এবং ওই সময় একজন বিখ্যাত সেনা নায়ক ছিল, যার নাম ছিল মঙ্গল পাণ্ডে। এই মঙ্গল পাণ্ডে কিন্তু 29 মার্চ 1857 সালে বাংলায় সংগঠিত হয় এবং তার মাধ্যমে এটা সংগঠিত হয় এবং তাকে গ্রেপ্তার এবং ফাঁসি দেওয়া হয়। তিনি সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ ছিলেন, মঙ্গল পাণ্ডে। তাহলে এটা একটু মাথায় রাখতে হবে, মঙ্গল পাণ্ডে। ঢাকায় নেতৃত্ব দেন কে নেতৃত্ব দিয়েছেন? ঢাকায় নেতৃত্ব দিয়েছেন সিপাহী রজব আলী। তাহলে রজব আলী কিন্তু নেতৃত্ব দিয়েছিলেন ঢাকা অঞ্চলটাকে। আর প্রধান সেনাপতি নানা সাহেব, যার প্রকৃত নাম ছিল ধনুবস্থ
তার নাম ছিল ওই সময়টাতে, ঠিক আছে। আর শ্রেষ্ঠ সিপাহী ছিল তাতিয়া টোপি। তাহলে এগুলো থেকে কিন্তু প্রায় সময় কোশ্চেন আসে, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কোশ্চেনটা সেটা হচ্ছে এই আমাদের সিপাহী বিদ্রোহটা কত সালে হয়েছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদানকার মঙ্গল পাণ্ডের, এবং এটা কোথায় হয়েছে। এটা হয়েছে কানপুরের যে সেনা ছাউনি ছিল বা যেটাকে আমরা বলতে পারি ব্যারাক ছিল, সেই ব্যারাকে এটা হয়েছিল। আশা করছি তোমরা সবাই এটা সম্পর্কে ক্লিয়ার। প্রাচীন আমাদের যে এখন পর্যন্ত ব্রিটিশ বিরোধী যে আন্দোলনগুলো ছিল সেই আন্দোলনগুলো মূলত এতটুকু পর্যন্তই, এবং এগুলো থেকেই আমাদের ব্রিটিশ বিরোধী আন্দোলনটা শেষ হয়। আর ব্রিটিশ বিরোধী আন্দোলনের শেষ অংশে আমরা দেখতে পাই যখন আমাদের মোগল সাম্রাজ্যের একজন লাস্ট যে শেষ যে রাজা ছিলেন বা মোগল সম্রাট ছিলেন দ্বিতীয় বাহাদুর শাহ, তিনি যখন আমাদের এই অঞ্চলে সিপাহী বিদ্রোহকে সমর্থন জানায়, সিপাহী বিদ্রোহ, এই সিপাহী বিদ্রোহকে যখন তিনি সমর্থন জানায় তখন কিন্তু তার সাথে ইংরেজদের একটা মতানৈক্য হয় এবং তাকে ইংরেজরা নির্বাসনে পাঠায়। কোথায় নির্বাসনে পাঠিয়েছিলেন? তাকে পাঠানো হয়েছিল মিয়ানমারের রেঙ্গুনে, যেটা বর্তমান ইয়াঙ্গুন নামে পরিচিত, এবং সেখানে কিন্তু তিনি মৃত্যুবরণ করেন। এবং তার মাধ্যমেই অর্থাৎ দ্বিতীয় বাহাদুর শাহের মাধ্যমেই আমরা জানি যে এই বিপ্লবের সমাপ্তি ঘটেছিল। তাহলে আশা করছি যে উপমহাদেশের এই অংশের প্রত্যেকটা বিষয় সম্পর্কে তোমার জানা হয়েছে। প্রিভিয়াস ইয়ারে যে যতগুলা যুদ্ধ ছিল, যতগুলা ঝামেলা ছিল, সেগুলো সম্পর্কে আশা করছি তোমরা সবাই ক্লিয়ার। তাহলে এই বিদ্রোহ এবং বিপ্লবগুলো বারবার করে পড়াশোনা করার মাধ্যমে তুমি তোমার প্রস্তুতিটাকে আরো বেশি শানিত করবে। অনেক অনেক ধন্যবাদ সবাইকে।